ফ্যাসিস্ট সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা যেভাবে রাষ্ট্রটিকে ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের তরুণ সমাজকে ধ্বংস করেছে, এদেশের প্রায় 90 লক্ষ তরুণকে তারা মাদকে আসক্ত করেছে, এদেশের গার্মেন্টস সেক্টরকে তারা ধ্বংস করেছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে তারা আসলে ধ্বংস করেছে, তারা রাষ্ট্রীয় যন্ত্রকে দলীয়করণ করেছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে কারণেই মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ কিন্তু ছিল। এবং আমার মনে আছে আপনি তো জানেন যে আপনার টেলিভিশনের টক শোতে আমরা সে 2018 সাল থেকে কিন্তু আমরা বলে আসছিলাম যে এই যে একতরফা নির্বাচন, এই যে ডামি নির্বাচন, তুমি আমি ডামি, কিংবা ক্ষমতার জোরে যে নির্বাচন, জনগণ আসলে কিন্তু তখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ছিল না। বাট একটা উদ্যোগের একটি অভাব ছিল আসলে, যে কখন একটি ডাক আসবে, কখন কেউ উদ্যোগ নিবেন, কখন সেই উদ্যোগ নিয়ে আসলে রাজপথে লোকজন নামবে। আমরা লক্ষ্য করে দেখলাম যে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যেটা অনাস্থা ছিল। আপনি দেখুন যে 3টা বৃহত্তম রাজনৈতিক দল যারা বাংলাদেশকে গত 53 বছর বাংলাদেশকে যারা আপনার শাসন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি, এবং এর সঙ্গে আমরা লক্ষ্য করেছি অল্প কিছু সংখ্যক জামাত ইসলামের নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গে তারাও ছিলেন। সো আজকের বাংলাদেশের যে অবস্থানটি, এটির জন্য এই 3টি রাজনৈতিক দলকে কিন্তু আসলে দায়ভার নিতে হবে। তারা ব্যর্থ হয়েছেন একটি গণতন্ত্র আমাদেরকে উপহার দিতে, তারা ব্যর্থ হয়েছেন একটি নির্বাচনী ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে, তারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বেকারত্ব মোচন করতে, তারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে মাদক মুক্ত করতে, বাংলাদেশকে আপনার অস্ত্র মুক্ত করবে, বাল্য বিবাহ মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে। তাদের অনেক রকমের ব্যর্থতা ছিল। সবচেয়ে বড় যে ব্যর্থতাটি ছিল সেটি হচ্ছে যে একটি নির্বাচন আসলে কিভাবে হবে। আমরা 7 জানুয়ারিতে দেখলাম যে তুমি আমি এবং ডামি তারা মিলিয়ে একটি নির্বাচন করে ফেললেন। 10% ভোটারও উপস্থিত হয়নি সেই ভোট কেন্দ্রে, কিন্তু গায়ের জোরে ক্ষমতার ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে তারা একটি নির্বাচন করেছে। সো যে কারণে মানুষের মধ্যে একটি ক্ষোভ ছিল, সেই ক্ষোভের একটি বহিঃপ্রকাশ হয়েছে কিন্তু এই বিপ্লব। এটিকে কখনো কোনোভাবে অভ্যুত্থান বলা যাবে না। অভ্যুত্থান সাধারণত একটি রাজনৈতিক দল করে থাকে আরেকটি দলের বিরুদ্ধে। এটি হচ্ছে ছাত্র জনতার বিপ্লব। ছাত্র জনতা মিলে একটি ফ্যাসিস্ট সরকারকে একদম মানে যেটাকে বলে একদম মানে শিকড় উপড়ে ফেলেছে তাদেরকে। এবং আপনি দেখেছেন যে এই সেই দলের প্রধান কিভাবে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। সো এখন যে কথাটি আপনি যদি বলেছেন যে এই যে সংলাপ কিংবা এই যে বর্তমান সরকার, আমরা যেটি লক্ষ্য করেছি যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদেরকে কোনোভাবেই ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত প্রেতাত্মা গুলো আছে, যেহেতু তারা গত 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে তারা যেহেতু আসলে দলীয়করণ করেছেন, অতএব বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন কিংবা গণমাধ্যম বলেন, সবাইকে তারা দাস এবং কৃতদাসে পরিণত করেছে। তাদের কিন্তু সমস্ত লোকজনই কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। সো সেই মানুষকে দিয়ে আসলে সেই মানুষগুলোকে দিয়ে ব্যবসা তারা নিয়ন্ত্রণ করেছেন। গণশৌচাগার থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে, হাট বাজার, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত কমিটিতে কিন্তু তারা এখনো আসীন আছে। সো এইগুলো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি যে হঠাৎ করে দেখলাম যে আমরা গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে তারা আক্রমণ করেছেন। পরবর্তীতে দেখলাম যে আমাদের কিছু সনাতন ধর্মাবলম্বী তারা আন্দোলনে নেমেছেন। আবার কিছুদিন পর লক্ষ্য করলাম যে আনসার তারা নেমেছেন। মানে সরকারকে যেখানে আমাদের আসলে একটি যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন, যেখানে আমাদের তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার প্রয়োজন, সেখানে বরং আমরা দেখেছি যে কিভাবে সরকারকে বিপদে ফেলা যায় সেই কাজটি তারা করেছে। তবে আমি একটি কথা এখানে বলতে চাই আলাউদ্দিন ভাই, সেটি হচ্ছে যে সরকার যে সংলাপটি করছেন আমরা লক্ষ্য করে দেখেছি যে উনিও কিন্তু একটি কি বলবো আপনাকে, একটি সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। যেমন আমরা লক্ষ্য করে দেখলাম যে উনি এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং দুই একটা ইসলামিক দল ছাড়া উনি কিন্তু কারোর সঙ্গে বসছেন না। আর আমরা চাই যে আমাদের মতো অনেক তরুণ প্রজন্ম আছে যারা হাইলি এডুকেটেড, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, যারা গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আমরা যারা আন্দোলন করে যাচ্ছিলাম, আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো জাতীয় সংলাপ কিংবা আমাদের সঙ্গে কিন্তু এখনো বসা হয়নি। তার কারণ হচ্ছে যে যারা ওনাকে একটা বৃত্তের ভিতরে আবদ্ধ করেছেন,
আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছানোই যাচ্ছে না। আমি ডক্টর ইয়ার খান হয়তো ব্যক্তিগতভাবে আমি হয়তো পৌঁছেছি, আমি তো গণভবনে আমি গিয়েছিলাম, গণভবনে আমি যখন শপথ নিয়েছি সেখানে আমি উপস্থিত ছিলাম, বাট আমি আমার কথা বলছি না। আমার কথা হচ্ছে আমার মতো যারা তরুণরা আছেন, যারা গত 15 বছর ধরে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম সহ্য করেছেন, যে অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, আমার মনে হয় যে তাদের সঙ্গেও কিন্তু একটি সংলাপ হওয়া দরকার। তাদের সঙ্গেও কিন্তু বসে আসলে আগামীর বাংলাদেশ নিয়ে নতুন একটি বাংলাদেশ গঠনে আমাদেরকে করণীয়। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সংস্কারের কথা আপনি বলেছেন, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সংবিধানের কথা যদি বলি, সংবিধান কি আপনি যে সংবিধানটি বর্তমানে আছে, যেটি 17 বার কাটাছেড়া করা হয়েছে, আপনি কি সেই সংবিধানটির সংস্কার চাচ্ছেন, নাকি আপনি নতুন করে একটি সংবিধান রচনা করতে যাচ্ছেন? সো এটি একটি বিষয়। এখন আরেকটি কথা হচ্ছে যে সংস্কারে আপনি বর্তমানে যে সংসদ ব্যবস্থা আছে আপনি কি সেটি রাখতে চাচ্ছেন, নাকি সেখানে আপনি 2 কক্ষ বিশিষ্ট সংসদ রাখতে চাচ্ছেন? কিংবা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, তারা আমৃত্যু প্রধানমন্ত্রী হওয়ার একটি সুযোগ আছে, যে সংবিধান আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তাহলে আপনি আগামী সংবিধানে কি আপনি চাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি 2 বারের বেশি কেউ হতে পারবে না? কিংবা আপনি কি বাংলাদেশে কোনো প্রাদেশিক সরকার ব্যবস্থার দিকে যাচ্ছেন কিনা? সো আলটিমেটলি অনেক বিষয় কিন্তু আছে যেগুলো আসলে আলোচনার আপনার প্রয়োজন আছে। এখন আপনি যদি একটি সার্কেলের ভিতরে, আমি শেষ করছি, আপনি যদি একটি সার্কেলের ভিতরে শুধুমাত্র জাতীয় পার্টি, বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা 2-1টি হাতে কোনো ইসলামিক দল কিংবা যারা আপনার কাছে যেতে পেরেছে তাদেরকে নিয়ে যদি আপনি সংলাপটি করেন, তাহলে কিন্তু আসলে আমার মনে হয় যে আমরা যারা গত 15 বছর ধরে আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি, আমরা যারা পালিয়েছিলাম, আমরা বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করেছি, আপনাদের মাধ্যমে প্রতিবাদ করেছি, আমাদের কিন্তু প্রত্যেকটা টক শো এখনো প্রমাণ যে আমরা কিভাবে তাদের বিরুদ্ধে কথা বলেছি। সো আমরা মনে হয় যে এখন উচিত যে এই সমস্ত যে তরুণ যে রাজনীতিবিদ যারা আছেন কিংবা যারা আপনার অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছেন, তাদের সঙ্গে বসে একটি জাতীয় সংলাপের প্রয়োজন আছে, এবং সেখান থেকেই আমার মনে হয় যে সিদ্ধান্তগুলো নিলে তখন হয়তো বেটার পাবে। জি।